জানালা দিয়ে রোদ ঘরে প্রবেশ করছে। জানালার পাশাপাশি বিছানা হয়, রোদ বিছানাতে ছড়িয়ে পড়েছে, যার ফলে কিছুটা গরম অনুভব হয় বিছানায় বসলে। অনল বারান্দায় বসে সিগারেট খাচ্ছে। ইদানিং ওর নতুন সঙ্গী হচ্ছে সিগারেট। আগে সিগারেটের ধোঁয়া সহ্য না হলেও এখন এটা খুব প্রিয়, বলা যায় ভালো থাকার টেকনিক। আগে অনলের মাঝে আর এখনকার অনলের মাঝে বিস্তার তফাৎ। কলেজেও যায় না, কারো সঙ্গে প্রয়োজন ছাড়া কোনো কথাও বলে না। আমার হীরার মাঝে লুকিয়েছিলে, ফোনে রবীন্দ্রসঙ্গীত শুনছিল আর সিগারেট ফুঁকছিল। তখন দরজার জোরে জোরে করাঘাতের শব্দ হয়। বিরক্ত হয় অনল। বারান্দা থেকে ঘরে যেতেই শুনতে পায় মিলন আর সাকিবের গলার স্বর। দরজা খুলে দিতেই মিলন স্থিরতা হারিয়ে বলে, দোস্ত তাড়াতাড়ি চল। চরম বিরক্ত হয়ে অনল জিজ্ঞেস করে, কোথায় যাব? সুমাইয়ার বাসায়। আমি এখন কোথাও যাব না, ভালো লাগছে না আমার। তোরা এখন যা। দোস্ত সুমাইয়ার বোন সামিয়া মারা গেছে। এবার একটু সিরিয়াস হয় অনল। কপালে ভাঁজ টেনে বলে, সামিয়া না লন্ডনে পড়তো? দেশে ফিরেছে কবে? অনেক আগে যখন নিহিকে নিয়ে তোদের ঝামেলা চলল তখনই ফিরেছে। কিন্তু মারা গেল কিভাবে? কার অ্যাক্সিডেন্টে। শিট। দোস্ত চল যাই। বিপদ আপদে সুমাইয়া সব সময় আমাদের পাশে থেকেছে। ওর খারাপ সময় এখন আমাদেরও ওর পাশে থাকা উচিত। বস একটু, আমি ফ্রেশ হয়ে নিই। অনামিকা রহমান বাড়িতে ছিলেন। দরজা দাঁড়িয়ে কথা বলতে দেখে তিনি বলেন, আরে দাঁড়িয়ে কেন, তোমরা বসো। ওরা সালাম দিয়ে বলল, না ম্যাম, বসবো না। সুমাইয়া বোন যে অ্যাক্সিডেন্টে মারা গেছে শুনেছেন ম্যাম? কি বলো? অবাক হলেন তিনি। আবার বলেন, কবে হলো অ্যাক্সিডেন্ট? আজই। তোমরা কি ওর বাসাতে যাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, আমিও যাব। বাড়ির সামনে মানুষজন গিজ গিজ করছে। সকল আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশীরা ছুটে এসেছেন। সবাই আহারে আহারে করছে। বাড়ির ভিতরে ঢোকা মুশকিল প্রায়। ঠেলে ভিতরে ঢুকে দেখে সুমাইয়া আর ওর বাবা মা আহাজারি করে কান্না করছে। সামিয়ার লাশটি সাদা কাপড় দিয়ে ঢাকা। অ্যাক্সিডেন্টে পুরো শরীর থেতলে গেছে। পুলিশ এসেছে। পোস্টমর্টম করতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সামিয়ার পরিবার রাজি হয়নি। শরীরের যে অংশটুকু বাকি আছে সেটুকু কাটাকাটি করতে চান না তারা। সুমাইয়ার পাশে বসে আছে লিসা, সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করছে। অনল, মিলন আর সাকিব গিয়ে পাশে বসল। ওদেরকে পেয়ে সুমাইয়া আরও হাউমাউ করে কান্না শুরু করে। কান্নার জন্য কথাই বোঝা যাচ্ছে না। আর্তনা করে বলে, কেন এমন হলো বলতো? কেন ওকে এভাবে আমাদের ছেড়ে যেতে হলো? কেউ পারছে না তার সান্ত্বনা দিতে। এই সময় কি করে কোনো সান্ত্বনা কাজে লাগে? দুপুর গড়িয়ে গেলে নিহি আর আমান বাড়িতে পৌঁছায়। এর মাঝে নীলম একবার ফোন করছিল আমানকে। কি কথা হয়েছে তা নিহি জানে না। জিজ্ঞেস করলেও আমান এড়িয়ে গেছে। প্রথমে ওদের হাসপাতালে যাওয়ার কথা ছিল। আমান যখন নীরবকে নিহির বাড়ির রাস্তা ধরতে বলল, তখন নিহি জানতে চেয়েছিল কেন আমান হাসপাতালে না নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে। মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। আমানের সারা রাস্তা নিহি প্রশ্ন করে গেছে। এক পর্যায়ে আমান ধমক দিয়ে বলছিল, একটু শান্ত হয়ে বসো তো, পেন নিও না, ভালো লাগছে না। নিহি চুপসে গিয়েছিল। ছল ছল দৃষ্টি আমার নিহির দিকে তাকিয়ে মনে মনে বলছিল, ক্ষমা করে দিও নিহু, তোমার সাথে এমন খারাপ ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। সত্যিকার আমি বলতে পারলাম না, তুমি সইতে পারবে না। বাড়ির মেন দরজা খোলা। নিহি দৌড়ে ভিতরে যায়। আমান তার করার শপথ রাখতে পারেনি। নিহিকে একেবারে নিয়ে যাওয়ার আগেই এই বাড়ির ভিতরে আসতে হয়েছে। একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে এই শপথ অতি তুচ্ছ। ড্রয়িং রুমে গিয়ে থমকে দাঁড়ায় নিহি। সাদা কাপড়, শরীর ঢাকা নিজাম ইসলাম, শুধু মুখটা বের করা। সালেহা বেগম অজ্ঞান হয়ে পড়ে আছে। কয়েকজন মহিলা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। তিতির তমাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মাম্মা, দাদু উঠে না কেন? দাদুকে ডাকো, সবাই কাঁদছে কেন? মিহি হাত পা ছড়িয়ে বসে কাঁদছে। সৈকতকে নামানোর চেষ্টা করছে। পাশে এক মহিলা করলেন মাহি, সেও কাঁদছে। এত মানুষ দেখে ভয় কাঁদছে নাকি মিহিকে কাঁদতে দেখে কাঁদছে তা বোঝা যাচ্ছে না। নিহির মনে হচ্ছে সে হাওয়ায় ভাসছে। অন্ধকার লাগছে সব কিছু।
নীলম কাঁদতে কাঁদতে নিহির দিকে এগিয়ে এসে নিহিকে শক্ত করে জড়িয়ে ধরে। নিহি তখনও কিছু বুঝতে পারছে না, ওর মস্তিষ্ক কাজ করছে না, ঠোঁট কাঁপছে। ভাইকে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করে, আব্বু আব্বু এভাবে শুয়ে আছো কেন ভাইয়া? নীলম নিহিকে ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ করে দাঁড়ায়, শার্টের হাতায় চোখ মুছে। বুক ফেটে কান্না আসছে নিহির। জোরে চিৎকার দিয়ে ওঠে। আমানও তখন ভিতরে চলে আসে। নিহিকে ধরতে গেলে ছিটকে সরিয়ে দিয়ে নিজাম ইসলামের পাশে বসে তার বুকে মাথা রেখে বলে, ও আব্বু আব্বুরে তুমি এভাবে কেন শুয়ে আছো আব্বু? কথা বলো আমার সাথে, তুমি এভাবে কেন চলে যাবে বলো? নীলম নিহির পাশে বসে টেনে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললে, শান্ত হ বোন, শান্ত হ। চেঁচিয়ে কাঁদতে কাঁদতে নিহি বলে, কিভাবে শান্ত হব বলো? আমার আব্বু কেন কথা বলে না? আব্বুকে কথা বলতে বলো ভাইয়া প্লিজ। সকালের পত্রিকা বাড়িতে এসে 5 মিনিটের মতো হবে, তবে এখন নিজাম ইসলামের পত্রিকা পড়তে ইচ্ছে করছে না। নিহি আজ বাড়িতে ফিরবে, তাই তিনি বড্ড খুশি। বেশি দেরি করে বাজারে গেলে তাজা শাকসবজি পাওয়া যাবে না, বড় বড় মাছও আনবে আজ। আর আমানের কোনো বাহানা তিনি আজ শুনবে না। প্রয়োজনে টেনে নিয়ে আসবে বাড়িতে, জামাই আর মেয়েকে সামনে বসিয়ে খাওয়াবে। তার পত্রিকা বিছানায় ওপর রেখেই তিনি সালেহা বেগমকে ডাকলেন। রান্নাঘর থেকে ডাকের উত্তর দিতে দিতে ঘরে এসে উপস্থিত হন সালেহা বেগম। জিজ্ঞেস করেন, কি হয়েছে? কিছু হয়নি। বাজারে ব্যাগটা দাও, বাজারে যাব এত সকালে? হ্যাঁ দরকার আছে। আচ্ছা যাও, সমস্যা নেই, নাস্তা তো করে যাও। না না, বাজার করে আমি দোকানে খেয়ে নেব। বাসি মুখে বাইরে কেন যাবে? আহা, কথা বাড়াচ্ছ শুধু। বাসি মুখে বাইরে না গেলে আমার মেয়েকে বাসি তরকারি খেতে হবে। শোনো, আজ সব নিহির পছন্দের খাবার রান্না করবে। মেয়ের জন্য নিজাম ইসলামের পাগলামি দেখে হেসে ফেললেন সালেহা বেগম। বাজারের ব্যাগ এনে হাতে দিয়ে বললেন, বাইরে থেকে খেয়ে নিও কিছু। আচ্ছা যাই তাহলে, সাবধানে যাবে। ঘর থেকে বের হতে নীলম ড্রয়িং রুম থেকে ডাকে, আব্বু কোথায় যাচ্ছ? আরে সবাই এত দেরি করাচ্ছিস কেন তোরা? বাজারে যাচ্ছি। দাঁড়াও, আমি তো অফিসে যাব, অফিসে নামিয়ে দেবনে। তুই তো খাচ্ছিস, খাওয়ার শেষ আমার। হাত ধুয়ে তাড়াতাড়ি ড্রয়িং রুমে আসে। তমা তখন বলে, আব্বু আসার সময় জলপাই আচার নিয়ে আসেন, নিহি খুব পছন্দ করে। নীলম তখন হাস্যরহস্যভাবে বলে, নিহি একার নাকি তোমার? ও নাকি নিহির নাম আর তোমার কাম? তোমার চোখ পাকিয়ে তাকায়। নিজাম ইসলাম, লিমন আর সালেহা বেগমে হেসে ফেলেন। বাইকে করে লিমন বাবাকে বাজারে পৌঁছে দিয়ে অফিসে চলে যায়। বাজারের ভিতর গিয়ে সব তাজা তাজা সবজি কিনেন তিনি। নিহির ইলিশ মাছ খুব পছন্দের, বড় দেখে 3টে ইলিশ মাছ নেন। আমার যেহেতু আজ প্রথম শ্বশুরবাড়িতে খাবে, সেহেতু ভালো ভালো রান্নাবান্না তো ওর জন্য করতেই হবে, তাই গরুর মাংস, মুরগি কিনেন। সব বাজার শেষ হলে আসার সময় লাউ শাক দেখে আবার দাঁড়িয়ে যান। শাকের মধ্যে একমাত্র লাউ শাকটা বেশি পছন্দ নিহির। তাজা শাক দেখে মনে বলল নিয়ে যেতে, তাই শাক নিয়ে নিলেন। সব তাজা জিনিস নিয়ে মনটা এখন ফ্রেশ লাগছে তার। বাজার করা শেষ হলে পাশে চায়ের দোকানে বসছেন। চাওয়ালা ওনার পরিচিত, বাজার করতে এলেই এই দোকানে অন্তত 1 কাপ চা খাওয়া হয়। চা পান করা শেষ হলেই তিনি বাড়ির উদ্দেশ্যে উঠে পড়েন। রাস্তা পার হয়ে গাড়িতে উঠতে হবে। রাস্তা পার হতে গিয়ে ঘটে গেল দুর্ঘটনা। ঝড়ের গতিতে একটা গাড়ি রাস্তার সাথে তাকে পিষে দিয়ে চলে গেল। এত দূরত্ব, পুরো ঘটনা ঘটল যে কেউ কিছু করতেই পারেনি, গাড়িটাকে আটকাতেও পারেনি। অ্যাক্সিডেন্ট করে কোনো ড্রাইভার নিশ্চয়ই চাইতেন না পাবলিকের গণপিটুনি খেতেন, তাই ড্রাইভারও আর গাড়ি থামাননি। জানেন, ভয়ে চলে গেছে। রাস্তায় পড়ে তখনও দরকার ছিল নিজাম ইসলাম, শরীরে প্রাণ ছিল তখনও, রক্তেতে রাস্তা ভেসে যাওয়ার মতো অবস্থা। চাওয়ালা সহ আরও পথচারীরা দৌড়ে এসে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে চাওয়ালা নিহির বাসায় গিয়ে খবর দেয়। এরপর ঘটনা আপনাদের জানা।
ড্রয়িং রুমে এক কোণে সোফার সাথে হেলান দিয়ে বসে আছে নিহি। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে ফ্লোর ছুঁয়েছে। ঘড়ির কাঁটায় ঠিক ঠিক করে বেজে চলছে। 5টা প্রায় বাজতে চলল। সালেহা বেগম, নিজাম ইসলাম শোবার ঘর থেকে সালেহা বেগম চিৎকার করে আর্তনাদ শোনা যাচ্ছে। পাগলের মতো কাঁদছে তিনি। সঙ্গে মিহিও কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। প্রতিবেশী মহিলাদের গলা শোনা যাচ্ছে। সান্ত্বনা দিচ্ছে সবাই। নিহি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে তরু কাঁদছে। ছেলেরা সবাই গেছে জানাজার নামাজ পড়তে। নিহি আর সবার মতো এখন আর চিৎকার করে কাঁদতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলার স্বর ঢেকে গেছে। গলায় ব্যথা করে শব্দ করে কাঁদতে গেলে বুকের ভিতর চাপা আর্তনাদ দিয়ে চুপসে চোখের পানি ফেলছে। আগে খুনসুটিগুলো কথা মনে পড়ে। কিছুদিন আগেও ভাবি কাঁদতে কাঁদতে বলো কত খুশি নিয়ে বাবা বাজার করতে গিয়েছিল। মেইন দরজা ঠক ঠক আওয়াজ হচ্ছে। যে কাজটা করছে সে নিশ্চয় এখন হতবুদ্ধি অবস্থায় আছে, নয়তো কলিং বেল রেখে কেন দরজায় করাঘাত করবে, ধাক্কা দিয়ে ডাকবে। তরু গিয়ে দরজা খুলে দিতেই উপমার বাবা মা হুড়মুড় করে ভিতরে ঢোকে। উপমার মায়ের পাগলের মতো দশা। নিহির চোখে পানি মুছে ভুরু কুচকে তাকায়। বসা থেকে উঠে দাঁড়ায়। তার সামনে দাঁড়াতে তিনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, নিহি কি হয়েছে আন্টি, কাঁদছেন কেন আপনি? অস্থির হয়ে জিজ্ঞেস করে নিহি। কান্নার গতি বাড়িয়ে তিনি বলেন, উপমাকে খুঁজে পাচ্ছি না নিহি। কাল রাত থেকে ওর কোনো খবর নেই। মানে কিভাবে কি হলো? কাল রাতে ওর বাবা ওষুধ আনতে গিয়েছিল, এরপর থেকে নিখোঁজ। পুলিশের কাছে গিয়েছি, তারা বলেছে 24 ঘন্টা আগে কোনো কেস নেবে না। আমরা কি করব বুঝতে পারছি না মা। অবিশ্বাস্য। পরক্ষণেই নিহি মনে হলো যারা উপমাকে থ্রেট করছিল তারাই কিডন্যাপ করেনি তো আবার। এত কঠিন সিচুয়েশনে কেন পড়তে হয় নিহিকে? একদিকে বাবা মারা যাওয়ার কষ্ট, অন্যদিকে উপমার নিখোঁজ হওয়ার চিন্তা। উপমা তো কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। উপমা সেরকম মেয়ে যে কখনো পালিয়ে যাওয়ার মতো কাজ করবে না। ওর নিখোঁজ হওয়ার পিছনে যারা আছে তার উপর উপমা নয় বরং নিহির শত্রু। শুধুমাত্র নিজের জন্য নির্দোষ কারো ক্ষতি কী করে হতে দেবে? বাবাকে হারানোর যন্ত্রণার সাথে নিয়ে উপমার জন্য কিছু একটা করতে হবে। নিহি জিজ্ঞেস করে, কখন গিয়েছেন পুলিশের কাছে? কাল রাতে। এখন চলেন, আমিও যাচ্ছি। তরুকে বলে তাদেরকে নিয়ে নিহি পুলিশের কাছে যাওয়ার জন্য বের হয়। বাড়ি থেকে বের হতেই নীরবের সঙ্গে দেখা হয়। আমানি নীরবকে পাঠিয়েছে, কারণ বাড়িতে কোনো ছেলে মানুষ নেই। এদিকে নীলমকে রেখে আগে আসা যায় না। আমান সৈকত নীলমকে সামলাচ্ছে, সঙ্গে লিমনও আছে। নীরব জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন ম্যাম? পুলিশ স্টেশন, তাড়াতাড়ি করে উত্তর দেয় নিহি। নীরব পাল্টা আর কোনো প্রশ্ন না করে বলে, চলুন আমিও যাব। নিহি বাধা দিল না। চারজনে একটা সিএনজি উঠে বসল। জানাজায় গিয়েছিল বলে সাথে কেউ ফোন নেয়নি। তাড়াহুড়ায় নিহিও নেয়নি ফোন। উপমার মায়ের কান্না আর আহাজারি শুনে নীরব বুঝে গেছে উপমা কিছু একটা হয়েছে। খবরটা আমানকে দেওয়া দরকার, কিন্তু ফোন সাথে নেই। তাছাড়া আমানের কাছে তো এখন ফোন নেই। পুলিশ স্টেশন গিয়ে পরে কারো ফোন থেকে ফোন করে জানিয়ে দিলে হবে। আবছা আবছা দৃষ্টিতে উপমা চোখ মেলে তাকায়, কোথায় আছে বোঝার চেষ্টা করে। শোয়া থেকে উঠে বসতে গেলে মাথা চক্কর দিয়ে ওঠে। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে কিছুক্ষণ বসে থেকে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। অন্ধকার লাগছে সব কিছু। মনে পড়ে যায় কাল রাতের ঘটনা। ফ্ল্যাশব্যাক। গাড়ির সিটের সাথে গা এলিয়ে দিয়ে বসে আছে উপমা। গলা শুকিয়ে কাঠ, শরীরে শক্তি নেই এক বিন্দুও। সামনের সিট থেকে লোকটা পানির বোতল এগিয়ে দেয়। অন্ধকার বলে মুখটা দেখা যাচ্ছে না। উপমা পানি পান করল। গাড়িটা কিছু দূর গিয়ে থেমে গেল। গাড়ির হেডলাইট অন রাখলো লোকটি। ভবে তাকায় উপমা। ছেলেটি পিছন দিকে ঘুরে বসলো। জিজ্ঞেস করলো, খুব অসুস্থ লাগছে? গলার স্বর শুনে চিনতে অসুবিধা হলো না উপমার। অনলের গলার স্বর। অস্পষ্টভাবে উপমা বলল, অনল ভাইয়া। অনল একটু যেন হাসলো। আবছা আবছা বোঝা গেল হাসির রেখা। হাসিটা আরও চওড়া করে মৃদু হেসে বলল, ঠিক চিনছেন। উত্তেজিত হয়ে উঠল উপমা। মনের মাঝে অসংখ্য প্রশ্ন ঘোরাফেরা করছে। সামিয়া কিডন্যাপ করলো, ওই ছেলেটা ছেড়ে দিল,
আর এখন এখানে অনল? কী রহস্য লুকিয়ে আছে এর মাঝে? অস্থিরতা কাজ করছে উপমার মাঝে। অস্থিরতা কাটিয়ে রাখতে না পেরে অনর্গল প্রশ্ন করতে শুরু করলো, এসবের মানে কি? আপনি এখানে কিভাবে? আমায় কি আপনি কিডন্যাপ করেছেন? ওই সামিয়া মেয়েটা আপনার কি হয়? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমায় বলেন প্লিজ। অনল রহস্যজনকভাবে মৃদু হাসল। উপমার চোখ ছোট ছোট হয়ে যাচ্ছে, ঘুমেরা জেগে বসেছে চোখে। অনল চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল। উপমা বিড়বিড় করে পুনরায় প্রশ্নগুলো আওড়াচ্ছে। তখন অনল বলে, অস্থির হইও না, সব বলবো। আগে তোমার ঘুম প্রয়োজন, পানিটুকু তোমার ঘুম পাড়িয়ে দেবে, ঘুমাও। এতক্ষণ উপমা ছিটে ঘুমিয়ে পড়ে। বিড়বিড় করে কম আসে। অনল আবারও রহস্যজনক হাসি দিয়ে ড্রাইভ করা শুরু করে। পুলিশ স্টেশনে গিয়ে উপমা বাবা মা মিসিং ডায়েরি করে। পুলিশের সঙ্গে কথা বলল নীরব। সব কথাবার্তা শেষ করে পুলিশ স্টেশন থেকে বের হয়ে অনেকভাবে বুঝায় ও সান্ত্বনা দেয় নীরব এবং নিহি। তারপর ওনাদের বাড়িতে রাস্তা ওই পারে গিয়ে রিকশায় উঠিয়ে দেয় নীরব। সন্ধ্যা, অন্ধকার আচ্ছন্ন চারদিক। আনমনা হয়ে দাঁড়িয়ে আছে নিহি। বাবার কথা মনে পড়ছে অনেক। বুক ফেটে কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। নীরব এসে বলে, ম্যাম বাড়িতে চলুন। চোখের পানি লুকিয়ে নিহি বলে, হ্যাঁ চলুন। সামনে একটা সিএনজি ছিল। ওই সিএনজিতে ওরা উঠে পড়ে। আকাশের অবস্থা ভালো নয়, বৃষ্টি হবে মনে হচ্ছে, বাতাস হচ্ছে খুব। নীরব প্রশ্ন করে, স্যারের নাম্বার কি মুখস্থ আছে ম্যাম? নিহি উপর নিচ মাথা নাড়ায়। তার অর্থ হ্যাঁ। নীরব এবার ড্রাইভারকে বলে, ভাই আপনার ফোন থেকে একটা ফোন করা যাবে? আমার মোবাইলের চার্জ নেই ভাইজান, বন্ধ হয়ে গেছে। ড্রাইভারের উত্তর। নীরব একটু হতাশ হলো। ড্রাইভার অন্য রাস্তা যাচ্ছে দেখে নীরব বলে, ভাই এদিকে দিয়ে যাচ্ছেন কেন? বৃষ্টি হইতেছে ভাইজান, ওই রাস্তা অনেক পানি জমব, গাড়ি নিয়ে যাওয়া যাইব না। যাওয়া না গেলে আপনি গাড়ি থামান, আমরা অন্য গাড়িতে যাব। ড্রাইভার সিএনজি থামালো না, উল্টো গাড়ি স্পিড আরও বাড়িয়ে দিল। নীরব বরাবর গাড়ি থামানোর কথা বলা সত্ত্বেও সে গাড়ি থামায়নি। অজানা ভয়ে মনের ভিতর দানা বাঁধছে নীরবের। কোন দিক থেকে কোন দিকে নিয়ে গিয়ে গাড়ি থামায় সেটা বোঝা গেল না। জায়গাটা অনেকটা জঙ্গলের মতো। রেইনকোট পরা কয়েকজন লোক ঘিরে ধরেছে। নীরব নিহির হাত শক্ত করে ধরল, অন্য পাশে নিয়ে নেমে দাঁড়াতেই থাকে, কিন্তু সফল হতে পারে না। কয়েকজন সেখান থেকে বেরিয়ে আসে। নীরবের হাত থেকে নিহি হাত ছাড়ানোর জন্য জোরাজুরি করে। অন্য একজন কয়েক ঘা লাগিয়ে দেয় নীরবকে, তবুও নীরব হাত ছাড়ে না। নিহি পুরো ঘটনায় কিংকর্তব্যবিমুখ হয়ে আছে। কান্না চলে আসছে। আকুতি করে বলে, আপনারা ওকে মারছেন কেন? সারেন প্লিজ। নিহি অন্য হাত দিয়ে লোকটার পিঠে কিল ঘুষি দিতে থাকে। পাশে থেকে আরেকজন বলে, ওই ছেলেটা ছাড়বে না সহজে। কে বাধা দিতে আসলে তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে বলেছে। বসের আদেশ। ছেলেটা এবার ছুরি বের করতে নিহি চিৎকার করে বলে, না না, কিছু করবেন না, যেখানে নিয়ে যাবেন আমি যাব। নিহির কথা আমলে নিল না তারা। নীরবের পেটে নিহি জোরে চিৎকার করে, সাহায্যের জন্য আর্তনাদ করে। প্রবল বৃষ্টির শব্দে নিহি শব্দে মিশিয়ে যায়। কেউ আসে না সাহায্যের জন্য। নিহি আর্তনা করে কাঁদে। নীরবের রক্তে ভেসে যাচ্ছে মাটির ঢাল বেয়ে নামা পানিতে। নীরবের চোখের পানি মিশে যাচ্ছে বৃষ্টির পানিতে। ঝাপসা হয়ে আসছে দু চোখ। দরজা খোলার শব্দে ভাবনার জগৎ থেকে ফিরে আসে উপমা। উৎসুক দৃষ্টিতে তাকায় দরজার দিকে। অনল এসেছে। দরজা ভিড়িয়ে দিয়ে একটা চেয়ার টেনে উপমা সামনাসামনি বসে। কেন জানি উপমা এখন একটু ভয় করছে না। সব কিছু জানার কৌতূহল ভয়কে ক্রমশ গ্রাস করে নিচ্ছে। আগের মতোই মৃদু মুচকি হাসে অনলের ঠোঁট। ভুরু কুঞ্চিত করে তাকিয়ে আছে উপমা। ঘুম কেমন হলো? প্রশ্ন করল অনল। এত কিছু করো? কত স্বাভাবিক প্রশ্ন, যেন কিছুই হয়নি। অনলের প্রশ্ন উত্তর না দিয়ে পাল্টা জিজ্ঞেস করল, এই নাটকের মানে কি? কেন করছেন এসব?
আর কি করতে চাইছেন? অনল ডান হাত তুলে বলল, রিল্যাক্স, বলবো তুমি খাবে এখন কিছু। আপনি কি আমার সাথে মজা করছেন? না তো, শুধু নিহির ফ্রেন্ড বলে এক্সট্রা কেয়ার নিচ্ছি। কোনো প্রয়োজন নেই এইসবের। আপনি আমার প্রশ্নের উত্তর দিন। অনল লম্বা একটা শ্বাস নিয়ে বলল, আচ্ছা শোনো তাহলে। ঘন কালো মেঘের আচ্ছন্ন আকাশ, এই বুঝি বৃষ্টি নামবে। কলেজ ছুটি হয়েছে, 20 মিনিটের মতো হবে। উপমা আর দীপ্ত লেকের পাশে হাঁটছিল। দুশ্চিন্তার কোনো কিছু মনে বসতে পারছিল না উপমা। নিহিকে মারার হুমকি উপমাকে দিশেহারা বানিয়ে দিয়েছিল। কাউকে বলার জন্য মনটা ছটফট করছিল। দীপ্তির কাছে কথাগুলো শেয়ার করছিল উপমা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে দেখে ওরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। দীপ্ত দুটো কফি অর্ডার দিয়ে উপমাকে বলে, মাথা ঠান্ডা রাখো, এভাবে ঘাবড়ে যাস না। কি করব কিছুই বুঝতে পারছি না। আমান ভাইয়ের কাছে তো ওর সাথে ভয়ের কিছু নেই, তবু মন তো বোঝে না। এর মাঝে কফি এসে পড়ে। উপমা রিল্যাক্স করার চেষ্টা করে। দীপ্ত নানান রকম মজার কথা বলে হাসায়। আর কিছুক্ষণ বসে ওরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। ওদের টেবিলের ঠিক পিছনে টেবিলে উল্টো দিক করে বসেছিল অনল। থাই গ্লাস ভেদ করে বৃষ্টির ছলাছলা করে অমায়িক দৃষ্টি অবলোকন করছিল। বাড়িতে থেকে নিজেকে ঠিক রাখতে পারেনি। কাউকে কিছু না বলে একা হাঁটতে বের হয়েছিল। রিফ্রেশ হওয়ার জন্য রেস্টুরেন্টে এসে নির্জন জায়গা বসেছিল উপমা। দীপ্তর গলায় স্বরে চিনতে অসুবিধা হয়নি তার। একবারও তাকায়নি পর্যন্ত ওদের দিকে, শুধু চুপচাপ শুনে গেছে ওদের কথোপকথন। নিহিকে খুন করার থ্রেট দিয়েছে শুনে মাথায় রক দরপর করে কাঁপতে থাকে। দাঁতে দাঁত চেপে বসে থাকে। পরক্ষণে নিজেই নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে। এতদিনে এটাই অন্তত একটু হলেও বুঝছিস যে রাগ দেখে কোনো লাভ হবে না। কেউ এই লোক যে নিহিকে খুন করতে চায় সেটা আগে বের করতে হবে। ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে অনাকাঙ্ক্ষিত নাম্বারটি খুঁজে বের করে। কল রিসিভ করার পর এপাশ থেকে অনল জানায়, হোয়াটসঅ্যাপে একটা মেয়ের ছবি, বাড়ির অ্যাড্রেস পাঠাচ্ছি। মেয়েটার উপরে 24 আওয়ার্স নজর রাখবি। অনল চুপ থেকে এবার বাম দিকে আরেকবার ডান ঘাড় ঘুরিয়ে বসলো। উপমা এখনও উৎসুক চাহনি দ্বারা নিবদ্ধকরণ করছে অনলকে। অনলের নীরবতা উপমাকে পীড়া দিচ্ছে। সে নিজেই জিজ্ঞেস করে, তার মানে আপনি সেই দিন জেনেছিলেন কেউ নিহিকে মারার থ্রেট করছে? হ্যাঁ। তারপর ওই লোকগুলো কি আমার উপর নজর রাখছিল? অবশ্যই। তবে তুমি হয়তো জানো না, আমার লোক লাগানোর আগে থেকে অন্য লোক তোমার উপর নজর রাখত। মানে? তারা কারা? আমি জানি না। হতে পারে ভাইয়ার লোকজন, তোমার সেফটির জন্য রেখেছে। তবে এখানে আমার জন্য একটা ভালো খবর ছিল। ওই লোকগুলো শুধুমাত্র তোমার বাড়ি থেকে কলেজ যাওয়া পর্যন্ত, কলেজ থেকে বাড়ি ফেরার সময়টা নজর রাখত। রাতের বেলা তারা থাকতো না। তোমার উপর নজর রেখে আমি কোনো ক্লু পাচ্ছিলাম না যে কারা নিহিকে মারতে চাচ্ছে। তবু অপেক্ষা করছি আমি। খুঁজে বের করতে সক্ষম হয়েছি সেই কালপিটকে, সেই মেয়েটাকে, সামিয়া সুমাইয়ার বোন। হ্যাঁ, ওরা টুইন। সামিয়া বাইরে থেকে পড়াশোনা করতো। ওই ছেলেটা আমায় ছেড়ে কেন দিল? তোমাকে তারা কিডন্যাপ করেছিল। ওরা সামিয়ার লোকজন ছিল। সামিয়ার লোকজনের মাঝে মাহিন মানে ওই ছেলেটার সাথে আমার দল জামিলে ভালো সম্পর্ক আছে। আমার লোকজন ওদেরকে ফলো করে। সামিয়া সহ বাকিরা চলে যাওয়ার পর জামিল ফাহিমকে ফোন করে। ফাহিমের সঙ্গে ওর কথা হলে আমি বলি আমার কথা বল দিতে। তারপর মাহিমের সাথে আমি একটা ডিল করি। ডিল? কিসের ডিল? টাকার। ওর দরকার ছিল টাকা আর আমার দরকার ছিল সামিয়ার মৃত্যু। মানে খুব ইজি। ওর চাহিদা মতো টাকা আমি ওকে পেমেন্ট করি, আর বিনিময়ে মাহিম সামিয়াকে দিয়েছে মৃত্যু। উপমা আর কি উঠে মুখের উপর হাত রাখে। শরীর কাঁপছে ভয়ে। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, কিভাবে খুন করলেন তাকে? আমি তো খুন করিনি, করিয়েছি। তুমি ওর হাত পা বেঁধে চলে আসার পর জামিল ভিতরে যায়। ওর নাম্বার থেকে সামিয়াকে ফোন করে জানায়, আমার উপমাকে নিয়ে যাচ্ছি, পারলে এসে ঠেকিয়ে দেখা। এইটুকু বলে জামিল সিমটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলে, চলে আসে। তখনই এত রাতে সামিয়া সেখানে চলে আসে।
তোমাকে না দেখে রেগে যায়, আরও ঘাবড়ে যায় ফাহিমকে বাঁধা অবস্থায় দেখে। সে তো আর জানতো না এসব আমাদের প্রি প্ল্যান ছিল। মাহিমের বাঁধন খুলে দেওয়ার সাথে সাথে ফ্লোরে থেকে লোহার রড দিয়ে মাথা বাড়ি দেয় সামিয়া। নিজের উপর ভর রাখতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর মাহিমের আধমরা শরীরটা নিয়ে হাইওয়ে রাস্তায় রাখে। চলন্ত গাড়িতে তার মধ্যে মাতাল ড্রাইভার, পিছে দিয়ে যায় ওর রক্তাক্ত দেহটা। ওর ব্যাগের পরিচয়পত্র ছিল বলে পুলিশ সহজে খুঁজে বাড়ি জানতে পেরেছে। উপমা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অনলের ঠান্ডা মেজাজ যে খুন পর্যন্ত যেতে পারে এটা বিশ্বাস করতে মন সায় দিচ্ছে না। কিন্তু সেই মানুষ নিজের মুখে অপকর্ম স্বীকার করে সেখানে অনিচ্ছার সত্ত্বেও বিশ্বাস না করার উপায়। কান্না পাচ্ছে উপমার। অস্থিরতা নাকি ভয় তা বুঝতে পারছে না। ফুঁপে ফুঁপে বলো, আপনি একজন ঠান্ডা মাথার খুনি। অনল রহস্যজনকভাবে মৃদু হেসে বলে। নিহির দিকে চোখ তুলে তাকালে তার চোখ আমি তুলে নেব। যেখানে ওই মেয়ে নিহিকে মেরে ফেলার হুমকি দিয়েছে, কেন করছেন আপনি সব? অনল এবার উপমার মুখে কিছুটা কাছে নিয়ে মুখ নিয়ে বলল, কারণ আমি নিহিকে ভালোবাসি। তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। তখন উপমা বলে, আমায় কেন আটকে রেখেছেন? ছেড়ে দেন আমায়, দেব, তবে এখন না। আরও কয়েকটা দিন এখানে থাকো। উত্তরে অপেক্ষা না করে দরজার লক দিয়ে অনল চলে যায়। এদিকে এসে নিহিকে না পেয়ে আমানের অবস্থা পাগলের মতো। পরিচিত অপরিচিত সব জায়গায় খুঁজছে, কোথাও নিহি দেখা পায়নি। ভয়ে আশঙ্কা সংকুচিত হয়ে যাচ্ছে হৃৎপিণ্ড। এদিকে নীরবও নিখোঁজ। ফোনও বাসায়। নীরবকে তো পাঠিয়েছিল নিহির কাছে থাকার জন্য। সব জায়গায় খোঁজ। যখন আবারও নিহি বাসায় ফিরে আসে তখন তরু বলে, ভাইয়া নিহি তো এখনই আসলো। না, আমার মনে হলো তরু জানে নিহি কোথায় গেছে। বাড়ির মানুষ টেনশন করতে ভেবে কাউকে কিছু না জানিয়ে একা একাই খুঁজছে। তরু কথা কিছুটা হলেও আশার আলো খুঁজে পেয়েছে। তড়িঘড়ি করে প্রশ্ন করে, তুমি জানো নিহি কোথায়? উপমা বাবা মা এসেছিল বাড়িতে। উপমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তাদের নিয়ে পুলিশের কাছে গিয়েছিল। আমার খুব ভয় করছে ভাইয়া। নিহি এখনও কেন আসলো না? তরু কথাটা ভয় হচ্ছে আমন জানে না, কিন্তু ওর নিজের মনের ভিতর ঝড় বয়ে যাচ্ছে। আগের চেয়ে ভয়টা এখন আরও অনেক বেশি গাঢ়। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, ভয় পেও না, আমি নিহিকে খুঁজে আনবো। তুমি বাড়ির মানুষকে সামলে রেখো। আমার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হলো। উপমা, নিহি, নীরব তিনজনে নিখোঁজ। কিভাবে সম্ভব এটা? প্রথমে উপমা বাড়ি গিয়ে জানালো তাদেরকে আগে নীরব আর নিহি গাড়িতে উঠিয়ে দিয়েছে। নীরব তাদের সঙ্গে ছিল। উপমার আগে থেকে নিখোঁজ আর আজ নীরব, নিহি নিখোঁজ। তাহলে কি তিনজন উধাও হওয়ার পিছনে একজনের হাত? সেই একজনকে নিহিকে মারার হুমকি যারা দিয়েছিল তারা? আমানের মাথা কাজ করছে না, হ্যাং ধরে আছে। পুলিশ স্টেশনে গিয়ে কোনো খোঁজ পায়নি, যায়নি। 24 ঘন্টার আগে তারা কিছুই করতে পারবে না। রাস্তায় বসে পড়ে নিয়ে নিজে চুল ধরে নিজেকে টানতে থাকে। কান্না আটকাতে পারছে না। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। সেই সঙ্গে কমে আসছে মানুষজনের আনাগোনা। স্যাঁতসেঁতে অন্ধকার একটা জায়গা, চারপাশে মশামাছির উপদ্রব। কোথাও কোথাও সারি সারি লাল কালো পিঁপড়ে। নাম না জানা কিছু পোকাও আছে। গা গিনগিন করার মতো পরিবেশ। কিন্তু নিহি কোনো ভাবান্তর নেই। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। নীরবের খবর জানার জন্য উতলা হয়ে আছে, কিন্তু কাউকে কিছু জিজ্ঞেস করার উপায় নেই। মুখ বেঁধে রাখা। একজন এসে নিহিকে অন্য একটা অন্ধকার রুমে নিয়ে যায়। এই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিভু নিভু আলো ঘরে। রুমটা বেশ বড় সড়ো, কোনো আসবাবপত্র নেই। একটা কাঠের চেয়ার এনে সেখানে নিহিকে বসিয়ে আবারও হাত পা বেঁধে দেয়। কিছু বলতে চাচ্ছে নিহি, কিন্তু বলতে পারছে না। একজন নিহির পাশে বসে পাহারা দিচ্ছে। তখন তার ফোনটা বেজে ওঠে। লোকটা ফোন রিসিভ করে লাউড দেয়, হয়তো ইচ্ছে করে নিহিকে কথাগুলো শোনানোর জন্য। নিহি এবার নিশ্চুপ হয়ে যায়। ওপাশ থেকে লোকটি জিজ্ঞেস করে, ছেলেটা বেঁচে আছে? ওপাশ থেকে কথা ভেসে আসে, বেঁচে ছিল, কিন্তু বসের অর্ডার ছিল ওকে মেরে ফেলার, কোনো প্রমাণ যেন না থাকে। তাই কি করছিস? মেরে ফেলছিস? হ্যাঁ। লাশ গুম করা শেষ?
আর কোনো কথা শোনার জন্য সাহস হলো না নিহির। বুক ফেটে কান্না আসছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মুখ বাঁধা অবস্থায় চিৎকার করছে, গোঙরানির মতো শব্দ বের হচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, হাত পা ছোড়াছুড়ি করছে, চোখের সাথে বাঁধা অবস্থায় থাকায় নিজেকে ছোটানোর চেষ্টা করছে। সামনে লোকটি এসে এবার নিহির মুখ বাঁধন খুলে দেয়। নিহি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, কেন ওকে মেরে ফেললি তোরা? কেন আমাকে নিয়ে তোদের এত সমস্যা? তোরা আমায় মেরে ফেল। কেন মারলি নীরবকে? কেন? নিহি চিৎকারে আকাশ পাতাল এক হওয়ার উপক্রম। কিছুতেই নীরবের মৃত্যু মানতে পারছে না। চিৎকার করে কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে যায়, কাশি দেয়, কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, নিয়ে যাও আমায় তোমার কাছে, নিয়ে যাও। কাঁদতে কাঁদতে হাঁপিয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে নীরবের চেহারা। কত সহজ মনের একজন মানুষ, কি নিষ্পাপ হাসি তার। বোকা বোকা চাউনি, কথায় কথায় স্যার ম্যাম ডাকা। নিহি মুখ থেকে ক্যাবলাকান্ত শুনতে চাওয়ার আবদার। শুধু থেকে মানুষটার সাথে পাশে ছিল। শেষ সময়টাতে সে বাঁচানোর চেষ্টা করেছিল নিহিকে। মার খেয়েও হাত ছাড়েনি। নিহিকে বাঁচাতে না পারার আক্ষেপ। তার রক্তবর্ণ মুখটা, চোখ ঝাঁপিয়ে পানি আসছে নিহির। আকাশের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বলে, আপনার মৃত্যুর জন্য আমি দায়ী ক্যাবলাকান্ত। অ্যাম সরি ডিয়ার। নীরবকে মারার কোনো উদ্দেশ্য ছিল না আমার। কি করব বলো? ওকে ছেড়ে দিলে আমি যে ফেঁসে যেতাম। আর জানোই তো, পাগলও নিজের ভালো বোঝে। আর সেখানে তো আমি নিজের ধ্বংসের জন্য তো আর প্রমাণ রেখে দিতে পারি না, তাই না বলো? অশ্রুসিক্ত দৃষ্টি মেলে নিহির সামনে তাকিয়ে আছে। এখান থেকে তো কথাগুলো ভেসে আসলো। উঁচু জুতো খটখট শব্দ আসছে। হেঁটে আসছে নিহির দিকে। তার শাড়ির আঁচল ফ্লোরে ছুঁয়েছে। শরীর থেকে ভেসে আসছে মিষ্টি গন্ধ। অনেকটা কাছে এসে সে ঘরে নিভু নিভু আলোর তার মুখ স্পষ্ট। নিহি বাকরুদ্ধ, তার শ্বাস রুদ্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চিনতে কষ্ট হচ্ছে, নাকি বিশ্বাস করতে? জিজ্ঞেস করল সেই আগন্তুক। নিহি কাঁপা কাঁপা স্বরে বলল, অনামিকা ম্যাম।